নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের গল্প কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গিন্নিমা। দরজার কড়া নাড়বার শব্দ শুনে যে আধপুরি মানুষটা দরজা খুলল, তার পরনের কাপড়ে হলুদের ছাপ। চাউনিটা কেমন যেন। মলিনাকে সে বলল, গিন্নিমার সেবা করতে এসেছো বাছা? আমি তরকারিটা চড়িয়েছি, এসো, তোমাকে আশীর্বাদ করছি, ভালোয় ভালোয় যেন বাড়ি ফিরে যেতে পারো। মলিনা বেশ ভ্যাবাচাকা খেয়ে গেল। এসেছে আয়ার কাজ করতে, ভালোয় ভালোয় কেন যে সে বাড়ি ফিরে যেতে পারে, কেন বুড়ি আশীর্বাদ, কিছুই সে বুঝতে পারল না। এই আধবুড়ি মানুষটা পাগলি পাগলি ধরনের, আপন মনেই কথা কয়। রান্নাঘরে যাওয়ার সময় আপন মনে গজগজ করতে করতে সে বলে চলল, আবার জোয়ান ছুরি, কতগুলো ছুরি সর্বনাশ হতে যে দেখলাম। নারায়ণ নারায়ণ, মেয়েটা যেন বেঁচে থাকে। ঢলঢলেপনা মুখখানা আমার সেই মেয়েটার মতো। নারায়ণ নারায়ণ, মেয়েটা যেন। তরকারি সাঁতলে মলিনাকে বলল, খুব সাবধান, প্লেটের যেন কিছু না পড়ে। এদিক ওদিক হলেই গিন্নিমা তুল কালাম করবে। প্লেটে খাবার সাজিয়ে দোতলায় গিন্নিমার ঘরের ভেজানো দরজার সামনে পৌঁছে মলিনার বুকের ভিতরটা দুরু দুরু করে উঠল। কেন যে হাত পা শিরশির করতে লাগলো সে বুঝল না। আয়ার কাজ সে নতুন করছে না, প্রায় 5 বছর হলো করছে, মিলনের সঙ্গে বিয়ের পর থেকেই, নইলে সংসার চলে না। কিন্তু এমনটা তো কই আগে কখনো হয়নি। ভয়ডর নেই বলে মনে তার বেশ গর্ব ছিল, কিন্তু আজ এ কি ব্যাপার? নিজের ওপর সে বিরক্ত হলো। তারপর বেশ সন্তর্পণে হাঁটু দিয়ে ভেজানো দরজাটা খুলে সে ঘরের ভিতরে গেল। রাস্তার দিকে দক্ষিণে জানালার একটা পাটি খোলা, আর সব জানালা বন্ধ। ঘরটায় তাই আবছা আলো। খাটটা জানালা থেকে হাতখানেক দূরে। পরপর 3টে বালিশে মাথা রেখে গিন্নিমা শুয়ে। শীতকাল, তাই গিন্নিমার শরীর লেপে ঢাকা, শুধু দুটো হাত আর মুখ বেরিয়ে আছে। লেপ ঢাকা শরীর ছোটখাটো পাহাড়ের মতো, আর হাত তো নয়, যেন হাতির পা। ঝুলে পড়া গাল দুটোর মধ্যে কত স্তর যে মেদ জমেছে কে জানে। মনে হয় তার শরীরে থলথলে মেদের নিচে হাড়গোড় বলে কিছুই নেই। কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ। চোখে চোখ পড়লে বুকের ভেতরটা হিম হয়ে আসে, সাপের চোখের মতো। এরকম নিষ্ঠুর চাউনি, এরকম মোটা শরীর জীবনে মলিনা দেখেনি। সে শুনেছিল 55 বছর ধরে পক্ষাঘাতে গিন্নিমা বিছানায় শুয়ে। 55 বছর হাঁটা চলা নেই, তাই বেজায় মোটা হয়ে পড়েছেন। কোনোদিন এরকম মানুষের মুখোমুখি যে হতে হবে মলিনার কল্পনাতেও ছিল না। কুতকুতে চোখ দুটির তীক্ষ্ণ দৃষ্টিতে মলিনাকে বিঁধে বাজখাই স্বরে গিন্নিমা বললেন, তুই তাহলে নতুন ছুরি, আয়ার কাজ করতে এসেছিস? বেশ বেশ বেশ, পাশের টেবিলে ট্রেটা নামা, কাছে আয়, ভালো করে দেখি। ট্রে নামিয়ে খাটের পাশে দাঁড়িয়ে গিন্নিমার চোখ দুটোর দিকে আবার তাকাতেই মলিনার মাথার মধ্যে সবকিছু যেন উল্টো পাল্টা হয়ে গেল। মনে হলো তার শরীরের মধ্যে দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে। মনে হলো সে যেন ডুবতে বসেছে, তার শরীরটা যেন গলে যাচ্ছে। মনে হলো এই ঘরটা যেন নেই, খাট চেয়ার টেবিল আলমারি নেই, গিন্নিমাও যেন নেই।
আছে শুধু কুতকুতে দুটো চোখ আর ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাউনি, আর কিছু না। কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য। তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘর, চেয়ার, টেবিল, খাট, আলমারি আর গিন্নিমার ঢাউস শরীরটা। গিন্নিমা চোখ বুজে বললেন, তোর বয়স বেশ কাঁচা বলেই মনে হয়, 22-23-এর বেশি নয়। শরীরটা মজবুত আর বেশ পুড়ন্ত, কিন্তু রূপের জো লস নেই। তোর বয়সে আমি ছিলাম যাকে বলে ডানা কাটা পড়ি। এক মাথা ঘন চুল, মাখনের মতো গায়ের চামড়া, ছিপছিপে শরীর। কোমরটা তোর মতো ভারী নয়। কত ছোড়া যে মাথা ঘুরিয়ে দিতাম, কত ছোড়া যে আমার সঙ্গে প্রেম করার জন্য হন্যে হয়ে ঘুরতো, যদি জানতিস। কিন্তু আজ 55 বছর ধরে বিছানায় পড়ে, 55 বছর মেঝে পা দিইনি, কিন্তু সে দিনগুলোর কথা ভুলিনি, যখন রূপসী ছিলাম, যখন জোয়ান ছিলাম, যখন যৌবন ছিল। গিন্নিমার কথা শুনে তার জন্য মলিনার কিন্তু বিন্দুমাত্র করুণা হলো না। তার শরীরে অবশ ভাবটা আর নেই, কিন্তু তার বদলে মাথার মধ্যে হঠাৎ শুরু হয়েছে অসহ্য এক যন্ত্রণা। মাথার মধ্যেকার দপদপ যেন কানের মধ্যে ধাক্কা দিচ্ছে। মলিনা তখন ঘর থেকে এক দৌড়ে একতলার রান্নাঘরে আধবুড়ি মানুষটার কাছে পালাতে পারলে বাঁচে। হঠাৎ সুর পাল্টে গিন্নিমা বলে উঠল, এই ছুরি, জুবুথুবু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? বালিশগুলো একটু উঁচু করে দে, নইলে খাবো কি করে? মলিনা মাথার বালিশগুলো ঠিকঠাক করছে, এমন সময় গিন্নিমা আচমকা তার ডান হাতের কবজিটা ধরে ফেললেন। উফ! এই মেদবহুল থলথলে হাত দুটোর মধ্যে এমন প্রচণ্ড শক্তির কথা কে কল্পনা করতে পেরেছিল? গিন্নিমার ঠোঁটে একটা ধূর্ত হাসি ফুটে উঠল। তারপর অন্য হাত দিয়ে মলিনার কনুই থেকে কাঁধ পর্যন্ত হাত বোলাতে লাগলেন। একবার আলতোভাবে চিমটি কাটলেন। হাত বোলাতে বোলাতে গিন্নিমা বলে চললেন, তুই ভেবেছিলি আমি একটা থলথলে বুড়ি? মোটেই না। শুধু খাবারে আমার তৃপ্তি নেই। জোয়ান বয়সের দিনগুলোর কথা একটুও ভুলিনি। জোয়ান বয়সের গা শিউরানো আয়েশগুলোর কথা। ভেবেছিস বুঝি ডবগা ছুরি বলে একাই তুই সেগুলো ভোগ করবি, তাই না? তোর সিঁথিতে সিঁদুর, নিশ্চয়ই তাহলে বিয়ে হয়েছে। বরটা বেঁচে আছে। তোর বরের গল্প করে যা। ছোকরা লম্বা, জোয়ান। কি রকম জোয়ান? রোজ তোর সাথে প্রেম করে? কবার করে প্রেম করে? খুব তাগড়া, খুব তাগড়া। বলে যা, বলে যা, বলে যা। কেমন করে প্রেম করে? কেমন করে? মরিয়া হয়ে একটা ঝটকায় মলিনা তার হাত ছাড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে গিন্নিমার স্বর থেমে গেল। চোখের পাতা বুজে এলো। তারপর ফাঁকা চোখে তাকিয়ে ট্রের দিকে থলথলে হাতটা তিনি বাড়ালেন। রান্নাঘরে সে যখন পৌঁছালো, সর্বাঙ্গ তার থরথর করছে, গা গুলিয়ে উঠছে। কি খিনখিনে মন, কি জঘন্য মন! তার ইচ্ছা করছিল সবকিছু আছড়ে আছড়ে ভাঙতে। বালতি থেকে মগ মগ জল তুলে দু হাতে হড়হড় করে সে জল ঢালতে লাগলো। আধপুরি মানুষটা তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বলে চলল, এর মধ্যেই গিন্নিমার সঙ্গে কিটিরমিটির বাঁধিয়েছ বাছা। মানুষটার সঙ্গে মানিয়ে চলা খুবই যে কঠিন সে কথা মানছি, তবে পরের বাড়িতে চাকরি করতে গেলে অনেক কিছুই সইতে হয়, তাই খুব সমঝে চলো। কত মেয়েকেই যে আসতে যেতে দেখলাম আয়ার কাজ করতে, কেউই টিকতে পারে না। সত্যি কথাটা বলেই ফেলি,
গিন্নিমার মেজাজের দরুন সেই যে শ্রাবণ মাসে আয়া মেয়েটা বাড়ি থেকে পালালো, আজ মাঘ মাসের আমাবস্যা, এর মধ্যে আয়ার কাজের জন্যে কাউকে জোগাড় করতে পারিনি। এ কটা মাস খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেছে, এর মধ্যে আমার মতো দুটো আধবুড়ি আয়া জোগাড় করেছিলাম। গিন্নিমা তাদের দূর দূর করে তাড়ালো। আধবুড়ি আয়া গিন্নিমার দু চক্ষের বিষ, চায় জোয়ান জোয়ান ছুরি। রোজ রোজ কোথায় ছুরি ধরি বলতো বাছা? আর ছুরিদের যেমন স্বভাব, কটা দিন কাটতে না কাটতেই গিন্নিমার ঘর থেকে বেরিয়ে তাকে নকল করা শুরু করে দেয়। আমাকে গ্রাহ্যই করে না। গিন্নিমার মতো হাত নাড়ে, গিন্নিমার মতো চোখ খুদি খুদি করে কেমন তর যেন তাকায়, চোখ ঘোরায়। একটা তো গিন্নিমার গলার স্বর অবিকল নকল করতে শুরু করেছিল। দেখে শুনে তো গায়ে কাঁটা দিত, বুকের রক্ত হিম হয়ে আসতো। মেয়েটা তোমার বয়সী ছিল, মাসখানেক টিকেছিল। তারপর এক ভোরে বাগানের আম গাছটায় গলায় দড়ি দিয়ে মরে। কেন যে গলায় দড়ি দেয় আজ পর্যন্ত কেউ তার হদিশ করতে পারেনি। সে এক দারুণ হুজ্জুত, দারোগা পুলিশে বাড়ি গিস গিস, হদিশ করতে পারেনি। মলিনার দু চোখ দিয়ে তখন অঝরে জল ঝরছে। সেদিকে তাকিয়ে আধবুড়ি মানুষটা বলে চলল, কেঁদো না বাছা, কেঁদো না। বুড়ি মানুষ, মাথার কি আর ঠিক আছে? ভীমরতি ধরেছে যে। যা বলে তা কি আর ভেবেচিন্তে বলে? তার কথায় কান দিও না, মুখটি বুঝে কাজ করে যেও। আর একটা কথা বাছা, ওইসব ধিঙ্গি ছুরিদের মতো গিন্নিমাকে আড়ালে আবডালে কখনো ভেঙচি কেটো না। কিন্তু বেলা যত বাড়তে লাগলো, মলিনার মাথার যন্ত্রণাটাও বাড়তে লাগলো তত। তার সঙ্গে অন্যমনস্ক হয়ে উঠতে লাগলো। পদে পদে কাজে তার ভুল হতে লাগলো। পেঁয়াজ কুচোতে গিয়ে বুড়ো আঙুল কাটলো, হাত থেকে পড়ে চাটনির পাথরের বাটিটা চুরমার। বেজায় বেজার হয়ে বুড়ি মানুষটা বলল, হাতে পায়ে যে বল নেই বাছা। বলি মনটা কোথায় পড়ে আছে গো, বরের কাছে? দুপুরের খাবার ট্রেতে সাজিয়ে মলিনা গিন্নিমার কাছে গেল। হাত পা তখন তার বেজায় কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, মাথায় অসহ্য যন্ত্রণা। কিন্তু গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটা কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে গেল, কাঁপা হাতে বাসনপত্র ধুলো, কোনো মতে নাকে মুখে কিছু গুঁজল। আর কেবল ভাবতে লাগলো 7:30 কখন বাজবে, কখন তার বরের ছুটি হবে, কারখানার ডিউটি সেরে মিলন তাকে কখন নিয়ে যেতে আসবে তার স্কুটারে। মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। মিলন, মিলন তুমি কখন আসবে? মিলন। বুড়ি মানুষটার কাছ থেকে রাতের খাবারের ট্রে নিয়ে গিন্নিমার ঘরে মলিনা যখন ঢুকলো, তখন সে মনস্থির করে ফেলেছে, গিন্নিমা যদি আগের মতো তার গায়ে হাত বোলাতে বোলাতে নির্বিঘ্নে কথাগুলো বলেন, তাহলে সে আর ছেড়ে কথা বলবে না। নখ দিয়ে ফালি ফালি করে ফেলবে থলথলে মুখটা, গেলে দেবে তার সাপের মতো ক্রূর চোখ দুটো। উহ, কিন্তু কি হয়েছে তার? এরকম ভাবনা কখনো তো তার মাথায় আসেনি। আর মাথায় তার এমন যন্ত্রণা আর তো কখনো হয়নি। কিন্তু কি আশ্চর্য, এবারও গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটা কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে কাঁচের বাসনগুলো ধুলো, তারপর নিজের মুখ হাত পরিষ্কার করে পুরনো হাত ব্যাগ থেকে সিঁদুর কৌটোটা বার করে কপালে পড়ল বেশ বড়সড় লাল একটা টিপ। এমন সময় দরজার সামনে শোনা গেল মিলনের স্কুটারের চাপা হর্ন।
স্কুটারে সে কারখানায় যাতায়াত করে। ঠিক ছিল ফিরতি পথে এসে সে হর্ন দেবে, তারপর মলিনাকে পিছনে বসিয়ে বাড়ি ফিরবে। এমন সময় আধবুড়ি মানুষটা গিন্নিমার ঘর থেকে রান্নাঘরে ফিরে মলিনাকে বলল, যাও বাচ্চা, গিন্নিমার সঙ্গে দেখা করে যাও। গিন্নিমা বলে দিয়েছেন তোমার বর এসে গেছে দেখছি, তাকে গিয়ে বলছি 2 মিনিট সবুর করতে। অসহায় চোখে বুড়ি মানুষটার দিকে তাকিয়ে মলিনা আবার গেল দোতলার গিন্নিমার ঘরে। গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন, তোর বর এসে গেছে দেখছি, তাই না? জানালা দিয়ে তাকে স্কুটারে বসে অধৈর্য হয়ে হর্ন দিতে দেখেছি। মলিনা বলল, হ্যাঁ গিন্নিমা। আবার গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন, বেশ বেশ বেশ, বাড়ি যাবি বই কি বাচ্চা। বরের স্কুটারে পেছনে বসে তাকে সাপটে ধরে তোকে আর ধরে রাখবো না, এবার আমি ঘুমাবো। শুধু যাওয়ার আগে মাথার তলা থেকে এই বালিশটা সরিয়ে দিয়ে যা। তখনই মলিনার সাবধান হওয়া উচিত ছিল। উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানো। উচিত ছিল সেই সর্বনাশে হাত দুটোর নাগালের মধ্যে না যাওয়া। কিন্তু গিন্নিমার মধু ঝরা স্বরে তার মন খানিকটা ভিজেছিল। বিছানার কাছে গিয়ে গিন্নিমার মাথার তলা থেকে একটা বালিশ সে সরালো, আর বিদ্যুতের মতো সেই সাঁড়াশি শক্ত একটা হাত বজ্র মুঠোয় মলিনার একটা কবজি ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। মলিনার গলা তখন শুকিয়ে কাঠ, যন্ত্রণায় মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আর গিন্নিমা সাপের মতো হিস হিস করে বলে চলেছেন, না রে ছুরি, স্কুটারের পিছনে বসে বরকে সাপটে ধরে তোর আর বাড়ি ফেরা হবে না। জোয়ান বরটার সঙ্গে জীবনে আর রাতভর আয়েশ করে শিউরে শিউরে উঠে প্রেম করা যাবে না। বরটা তোর কোনোদিন টেরও পাবে না সে কথা। তুই যে আর মলিনা নোস, কি করে জানবে তোর তাগড়া বর? ভাববে তার জোয়ান ছুরি টপকা বউ আরো জোয়ান হয়েছে, কি খুশি সে যে হবে। মনে হলো গিন্নিমা যেন কথা কইছে না, কথা কইছে সাপের মতো তার ক্রূর চোখ দুটো। দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো আবছা হয়ে উঠল। সেই ক্রূর চোখ দুটো কয়লা খাদের মতো নিকষ কালো হয়ে গেল, কালো আর গভীর। তারপর দুটো চোখ যেন এক হয়ে গিয়ে আমাবস্যার রাত হলো, আর মলিনা সেখানে ডুবতে লাগলো, ডুবতে লাগলো। ঘরটা বেজায় স্তব্ধ। মলিনার মাথার মধ্যে আর যন্ত্রণা নেই, সর্বাঙ্গে শুধু একটা ঝিমঝিমে অবসাদ। এই অবসাদ ক্রমশ ছড়িয়ে পড়ল তার উরুতে, তার পায়ে, তার পায়ের গোছে। পা দুটো তার কি মোটা হয়ে গেছে, লেপের তলায় ছড়িয়ে রয়েছে, সাড়া নেই কোনো পায়েই। নিজেকে দেখতে লাগলো মলিনা। বিছানা ছেড়ে এসে উঠল, কোমরের কষি আঁট করল, ঠিকঠাক করে নিল তার আঁচল। বড় আয়নায় নিজেকে দেখে মুখ টিপে হাসল। তারপর দরজা খুলে বেরিয়ে গেল। তারপর শুনতে পেল সিঁড়িতে তার চটি পড়া পায়ের চটচট শব্দ। এই প্রথম সে টের পেল 55 বছর ধরে সে হাঁটেনি। জীবনে আর কোনোদিন সে হাঁটতে পারবে না। দুটো হাত তার নিষ্পিস করতে লাগলো। কি আশ্চর্য! হাত দুটোয় তার কি আশ্চর্য ক্ষমতা! জানালা দিয়ে সে দেখল মিলনের স্কুটারের পিছনের সিটে বসে তাকে সে সাপটে ধরেছে। মিলনের গলা তার কানে এলো। এত দেরি হলো কেন? নিজের স্বর সে শুনতে পেল।
গিন্নিমা মাথার বালিশটা সরাতে ডেকেছিলেন। এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং গল্প পাঠ আপনাদের কেমন লাগছে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধৈর্য ধরে গল্পটি শেষ অবধি শোনার জন্য অনেক ধন্যবাদ।